Morning, guys. So we will today discuss about metabolism. Metabolism. Metabolism কি? তোমরা প্রত্যেকদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাত, ডাল, রুটি, তরকারি এসব খেয়ে থাকো, তাই না? কিন্তু খেয়াল করে দেখো তো যে এই শক্ত শক্ত খাবারগুলো যখন আমরা খাই, তখন এইগুলো থেকে কি প্রকারের শক্তি নির্গত হয় বাইরে? আমরা যে শক্ত শক্ত খাবারগুলো খাচ্ছি, সেখান থেকে তো কি তৈরি হচ্ছে? এটিপি তৈরি হচ্ছে কিনা? আলটিমেটলি তো এটিপি তৈরি হওয়ার কথা, তাই না? তো এই এটিপি কিভাবে তৈরি হচ্ছে, এই বিষয়টাই আজকে আমরা ডিসকাস করব মেটাবলিজমের মাধ্যমে, ঠিক আছে? সো মেটাবলিজম এমনই একটা পার্ট যেখানের মধ্যে আমরা দেখব যে সলিড খাবার, যেগুলো শক্ত শক্ত খাবার, সেগুলো ভেঙে কিভাবে শক্তিতে রূপান্তরিত হচ্ছে বা ছোট ছোট সলিউবল ইয়েতে পরিণত হয়ে যাচ্ছে, ম্যাট্রিক্সে পরিণত হয়ে যাচ্ছে। আর দেখবো যে ছোট ছোট সরল খাদ্যবস্তু কিভাবে কমপ্লেক্স খাদ্যবস্তু বানাতে সাহায্য করছে বা জটিল খাদ্যবস্তু বানাতে সাহায্য করছে। এটা আজকে দেখবো আমরা, ঠিক আছে? যে এই মেটাবলিজম বেসিক্যালি দুই প্রকারের হয়। একটা হচ্ছে ক্যাটাবলিজম ক্যাটাবলিজম আর একটা হচ্ছে অ্যানাবলিজম। কি কি বললাম? একটা ক্যাটাবলিজম আর একটা হচ্ছে অ্যানাবলিজম। ক্যাটাবলিজম মানে হচ্ছে অপচিতিমূলক বিপাক, আর অ্যানাবলিজম মানে হচ্ছে উপচিতিমূলক বিপাক, ঠিক আছে? এখন তাহলে ক্যাটা, স্যার এটা তো খুবই গুলিয়ে যায় ক্যাটাবলিজম আর অ্যানাবলিজমের মধ্যে, তাই না? অনেকেরই হয়, তারা বুঝতে পারে না যে ক্যাটা মানে ভাবে উপচিতি। না, একটা জিনিস মনে রাখবে যে ক্যাটা মানে কাটা, আর কাটা মানে ভাঙা, ভাঙা মানে হচ্ছে অপোজিটি, ঠিক আছে? এটা মনে রাখলে এটা অটোমেটিক থেকে যাবে মনে। তাহলে এই যে কাটা মানে ক্যাটা বললাম, ভাঙা বললাম, ভাঙা মানে এটা নিশ্চয়ই ভাঙনমূলক একটা প্রক্রিয়া হবে, তাই না? এটা নিশ্চয়ই ভাঙনমূলক একটা প্রক্রিয়া হবে, আর এটা নিশ্চয়ই তাহলে গঠনমূলক হবে। অর্থাৎ এখানে ছোট 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 খাদ্যবস্তু কি হচ্ছে না, পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা বড় খাদ্যবস্তুতে পরিণত হচ্ছে, তাই না? বুঝতে পারছো তোমরা? এই ছোট ছোট খাদ্যবস্তুগুলো বা সরল খাদ্যবস্তু জটিল খাদ্যবস্তুতে পরিণত হচ্ছে, আর এই জটিল খাদ্যবস্তু সরল খাদ্যবস্তুতে পরিণত হচ্ছে ভেঙে ভেঙে, ঠিক আছে? তাহলে এখানে জটিল খাদ্যবস্তু কিসে পরিণত হচ্ছে? সরল খাদ্যবস্তুতে পরিণত হচ্ছে। ক্লিয়ার? এতটা পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। তাহলে জটিল থেকে সরলে পরিণত হচ্ছে, আর এটাতে সরল থেকে জটিলে পরিণত হচ্ছে। তাহলে জটিল থেকে সরল হলে এটা যদি ভেঙে যায় তাহলে কি হবে? এটিপি মুক্ত হবে, তাই না? মুক্ত হবে। আর এখানে কি হবে? এখানে এটিপি সঞ্চিত হবে, তাই না? ঠিক আছে, তাহলে এতটা পর্যন্ত ক্লিয়ার হলো আমাদের। তাহলে এটা একটা এটা একটা জটিল থেকে সরল প্রক্রিয়া, এটা সরল থেকে জটিল প্রক্রিয়া। এটা একটা ভাঙনমূলক প্রক্রিয়া, এটা একটা গঠনমূলক প্রক্রিয়া। এটাতে এটিপি মুক্ত হবে, এটাতে এটিপি সঞ্চিত হবে। আর এখানের মধ্যে কি হবে না, দেহের শুষ্ক ওজন হ্রাস পাবে, শুষ্ক ওজন হ্রাস পাবে। আর এখানে কি হবে না, দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। তাহলে আমরা বলতে পারি এখন আমাদের মধ্যে মোটামুটি একটা
ধারণা জন্মে গেছে কি যে আমাদের দেহের মধ্যে শুষ্ক ওজন বাড়া কমা হয়, কিভাবে এটিপি সঞ্চিত হয়, কিভাবে এটিপি মুক্ত হয়, কোন প্রক্রিয়ায়, বিষয়গুলো বোঝা গেছে। এখন আমাদেরকে যদি জানতে যাওয়া হয় তাহলে বিপাক কি, তোমরা বলবে বিপাক হলো যে কোনো জীবদেহের প্রোটোপ্লাজমে, কোথায় ঘটে? প্রোটোপ্লাজমে অনবরত ঘটে চলা অনেক রাসায়নিক বিক্রিয়ার সমষ্টি। যে কোনো জীবদেহের কোষের প্রোটোপ্লাজমের মধ্যে অনবরত ঘটে চলা বিপাকের অনেকগুলো রাসায়নিক বিক্রিয়ার সমষ্টি। তাহলে কি বললাম? এখানে লিখে দিচ্ছি আমি ছোট্ট করে, এখানে আমাদের না জীবদেহে কোষের প্রোটোপ্লাজমে অনবরত ঘটে চলা অনেক রাসায়নিক বিক্রিয়ার সমষ্টি। এটি কোনো একক প্রক্রিয়া নয়, এটা হচ্ছে নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। অর্থাৎ এটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। বুঝতে পেরেছি? ক্লিয়ার? ওকে। তাহলে ক্যাটাবলিজমে আমি বলেছিলাম জটিল খাদ্যবস্তু সরল খাদ্যবস্তুতে রূপান্তরিত হবে, আর অ্যানাবলিজমে সরল খাদ্যবস্তু জটিল খাদ্যবস্তুতে রূপান্তরিত হবে। আচ্ছা, সরল খাদ্যবস্তু বলতে আমরা কোনগুলোকে বুঝি? কার্বন ডাই অক্সাইড, জল, অক্সিজেন, এগুলো হচ্ছে সরল খাদ্যবস্তু। কার্বন ডাই অক্সাইড আর জল দিলে কি তৈরি হয়? তোমরা প্রত্যেকে জানো CO2 হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সংকেত, আর H2O হচ্ছে জলের সংকেত। তাহলে CO2 আর H2O এটা মিলে তৈরি করছে C6H12O6, মানে গ্লুকোজ। তাহলে এটা, এই দুটো সরল আর এটা হয়ে গেল জটিল। বুঝতে পেরেছি? তাহলে এটা হয়ে গেল জটিল আর এই দুটো হয়ে গেল সরল। তাহলে এটা কার উদাহরণ হবে? সরল থেকে জটিল তৈরি হচ্ছে, তার মানে এটা হয়ে যাবে অপচিতিমূলক বিপাকের উদাহরণ। এখন এটা এটা কখন হয়? জল এবং কার্বন ডাই অক্সাইড, তার সঙ্গে যদি কিছু পরিমাণ সূর্যালোক আর উদ্ভিদের কোষের ক্লোরোপ্লাস্টে থাকা ক্লোরোফিলকে যদি আমি যোগ করে দিই, তাহলে গ্লুকোজ তৈরি করে আর জল তৈরি করে, তার সঙ্গে অক্সিজেন তৈরি করে, তাই না? তাহলে এই বিষয়টাকে আমরা বলছি সালোক সংশ্লেষ। কি বলছি? সালোক সংশ্লেষ। ঠিক আছে? সালোক সংশ্লেষ, আলোক সংশ্লেষ, আলোর উপস্থিতিতে যে তৈরি, কি তৈরি? খাদ্য তৈরি, ডেফিনেটলি। ওকে। এরপরে আমরা ওই যদি গ্লুকোজটাকে যদি আমরা নিয়ে নিই, তার সঙ্গে যদি কিছু পরিমাণ অক্সিজেন অ্যাড করে দিই, তাহলে ওটা আবার কার্বন ডাই অক্সাইড এবং জলে ভেঙে যাবে পুনরায়। ক্লিয়ার? ওটা আবার কার্বন ডাই অক্সাইড এবং জলে ভেঙে যাবে। ঠিক আছে? তাহলে এই যে কার্বন ডাই অক্সাইড এবং জলে ভেঙে যাওয়া, মানে এটা ছিল জটিল, এটা হয়ে গেল সরল। তাহলে জটিল থেকে সরল প্রক্রিয়ায় যে হয়ে যাচ্ছে, মানে তৈরি হচ্ছে, এটাকে বলছি আমরা ক্যাটাবলিজম। ক্যাটা মানে ভাঙা, আর এ কি করছে? গ্লুকোজটাকে ভেঙে দিচ্ছে। ক্লিয়ার? তাহলে এটা কখন ঘটে? এটা শ্বসনের সময় ঘটে। কারণ শ্বসনে আমরা প্রত্যেকেই কি নিই? অক্সিজেন নিই,
আর কার্বন ডাই অক্সাইড বের করে দিই। ঠিক দেখো, এখানে অক্সিজেনটাই নিয়েছে ভাঙার জন্য, এখানে অক্সিজেনটাই নিয়েছে ভাঙার জন্য, গ্লুকোজকে ভাঙার জন্য কাকে প্রয়োজন হচ্ছে? অক্সিজেনকে প্রয়োজন হচ্ছে। ক্লিয়ার? ওকে, তাহলে এটা বোঝা গেছে। এখন তোমাদের মনে অনেকেরই প্রশ্ন জাগবে, স্যার বিএমআর, এই যে আপনারা একটা কথা বলে, আমি কোনো বইতে দেখেছি যে বিপাক পড়তে গেলে বিএমআরটা জানা খুব প্রয়োজন, তাই না? তাহলে ওটা অ্যাকচুয়ালি কি? আচ্ছা, বিএমআর এর বিষয়টা আমরা আজকে জাস্ট সামান্য একটু বলে কাল থেকে শুরু করবো। ওকে, বিএমআর হচ্ছে 12 থেকে 18 ঘন্টা, তুমি খাওয়ার পর 12 থেকে 18 ঘন্টা ওয়েট করবে, এরকম একটা অবস্থা, সম্পূর্ণ বিশ্রামরত অবস্থায় তুমি হয় ঘুমিয়ে আছো, না হলে শুয়ে আছো, কিছু একটা করছো, কিন্তু তুমি কোনো কাজ করছো না, মানে তোমার হাত পা বা পেশির কোনো সঞ্চালন নেই। সেই মতো অবস্থাতেও আমাদের শরীর শ্বাসকার্য, শ্বাসকার্য, মস্তিষ্কের সঞ্চালন, চলন এবং দেহের রক্তের সঞ্চালন, অর্থাৎ হৃৎপিণ্ডের সঞ্চালন, এই যে বিষয়গুলো রয়েছে, এইগুলো তো আর বন্ধ থাকে না। বা মূত্র তৈরির যে প্রক্রিয়া, এগুলো তো আর বন্ধ থাকে না, তাই না? তাহলে এগুলো চলতেই থাকে, কিন্তু আমরা বাইরে কোনো কাজ করছি না, আমাদের পেশি কোনো কাজ করছে না, বা আমরা বাইরে থেকে কোনো কথাও বলছি না। সেই মতো অবস্থায় শরীরের একটা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে, শক্তির একটা ন্যূনতম চাহিদা থাকে। ঠিক আছে? এই যে ন্যূনতম চাহিদা, মানে সম্পূর্ণ বিশ্রামরত অবস্থায় শক্তির যে ন্যূনতম চাহিদা, একেই বলছি আমরা বিএমআর বা বেসাল মেটাবলিক রেট বা মৌল বিপাক হার, মৌল বিপাকীয় হার। ঠিক আছে? তাহলে পরের দিন আমরা এই বিষয়টা সম্পর্কে আলোচনা করব, বিএমআর আসলে কি। ওকে, আজকে আমরা বিভাগের এইটুকুই পার্ট পড়বো। তোমরা ভালো করে রিভিশন করে এসো। থ্যাংক ইউ।